সুতরাং সেই জায়গায় 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা আশা করি বর্তমান অধিষ্ঠিত সরকার এই ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে যত হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে এটা চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ডই শুধু নয়, এটা বাংলাদেশের জন্য স্পর্শকাতর একটা বিচারের ব্যবস্থা। সুতরাং বর্তমান প্রধানমন্ত্রীর কথা যদি সত্য হয়ে থাকে এবং তিনি যা বলেছেন তা যদি দেশপ্রেমের জায়গা থেকে বলে থাকেন, তিনি তার শপথের জায়গা থেকে বলে থাকেন, আইনের শাসন তিনি কায়েম করবেন, যে 3-4টি মূল কথা তিনি বলেছেন তার প্রথম পয়েন্ট ছিল আইনের শাসন তিনি কায়েম করবেন। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা দেখতে চাই এই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যে নির্মম এবং নৃশংস মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কম সময়ের ব্যবধানে এই সমস্ত সেনা অফিসারদের পরিবারকে আশ্বস্ত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বাংলাদেশকে বের করে নিয়ে আসাই হবে আইনের শাসন কায়েমের প্রথম ধাপ। আমরা আশা করব সেই ধাপ বাস্তবায়নে বর্তমান সরকারি দল তাদের এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছেন সেটি তিনি বাস্তবায়ন করবেন। সবশেষ আমি সম্মানিত সুধীমণ্ডলী ভাই এবং বন্ধুগণকে বলতে চাই, আমরা সেদিন লক্ষ্য করেছি মেধাবী, যোগ্য, সৎ, চৌকস নেতৃবৃন্দকে দেখে দেখে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সচিবালয় সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃবৃন্দকে সরিয়ে দিয়ে একটা দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণ অত্যন্ত ঘৃণার সাথে এই সমস্ত পরিকল্পনাকে প্রত্যাখ্যান করতে চায়, কারণ আমাদের সকলের কথা ছিল সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। যদি তাই হয় তাহলে সৎ অফিসারদেরকে সরিয়ে দিয়ে, সৎ শিক্ষাবিদদেরকে সরিয়ে দিয়ে, আদর্শ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক অফিসারদেরকে সরিয়ে দিয়ে একটা সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গঠিত হতে পারে না। এটা বক্তব্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমরা লক্ষ্য করছি আমাদের বিচারের জায়গাগুলো আস্তে আস্তে সংকুচিত করা হচ্ছে। যারা সুন্দর সুষ্ঠু বিচার করছিলেন সেই জায়গাগুলো সরিয়ে দিয়ে দলীয় লোক বসানো হচ্ছে, আপত্তি নাই। কিন্তু এই লোক বসানোর সাথে সাথে একের পর এক বিচারের নামে মামলায় যাদের এজাহারে নাম আছেন, হত্যা মামলার আসামি, তারা এই সরকার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর কি করে 3 দিনের মাথায়, 4 দিনের মাথায়, 5 দিনের মাথায় তারা জামিন পেয়ে যায়। এটা রীতিমতো জুলাই শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু হতে পারে না। এবং আমরা এটাও লক্ষ্য করছি, কেউ কেউ আমাদেরকে বলেন মাসুদ ভাই চকলেটের যেমন দোকান খোলে, ফুচকার যেমন দোকান খোলে, আমাদের বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লোকেরা বর্তমান একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এরকম কিছু কিছু খুচরা দোকানও খোলা শুরু হয়েছে। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, যদি বর্তমান সরকার জুলাই শহীদদের প্রতি সম্মান থাকে, জুলাই আগস্টের চেতনাকে তারা লালন করেন, জুলাই চেতনাকে তারা ধারণ করে দেশ পরিচালনা করেন, তাহলে অবশ্যই এসব বিষয়ে সরকারকে জিরো টলারেন্স ভূমিকা পালন করতে হবে। আমরা জানি না, একদিকে আমরা দেখি বর্তমান সরকারে যারা নিয়োজিত হয়েছেন তাদেরকে সেই ফ্যাসিস্ট আমলের লোকেরা ফুল দিয়ে বরণ করছেন, আর একদিকে সরকারেরই অংশ আইজিপি নিজে বলছেন একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন চলতে পারে না, চলার কোনো সুযোগ নাই। আমরা এই সাংঘর্ষিক অবস্থা দেখতে চাই না। আমরা দেখতে চাই জুলাই আগস্টের চেতনায় লালিত আমাদের 71-এর যুদ্ধের মাধ্যমে সাম্য, মানবিকতা, সামাজিক সুবিচার এর ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে এবং নাগরিকগণ শান্তিতে বসবাস করবে। তাহলেই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, আমি মনে করি যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায় এবং আমরা যদি সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেমের ভিত্তিতে আমাদের দেশ পরিচালনা করতে না পারি, আবার কোন এক কুচক্রী মহল আমাদের এই সমস্ত সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক অফিসারদেরকে বিপদে ফেলার ষড়যন্ত্রের নেপথ্য নায়ক হিসেবে ভূমিকা পালন করবেন। এরকম পরিস্থিতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই আসুন, আমাদের 2009 সালকে সামনে রেখে যদি আবার 17 বছরের সেই পিছনের বাংলাদেশে আমরা ফিরতে না চাই,
অবশ্যই আমাদের সৎ, দক্ষ, যোগ্য সেনা, আমাদের যারা দেশপ্রেমিক অফিসার তাদেরকে দিয়ে বাংলাদেশ পরিচালনায় ভূমিকা পালন করতে হবে। আমি প্রধানমন্ত্রীর শেষ শব্দটি বলে বক্তব্যটি টানতে চাই। তিনি তার 3টি মৌলিক বক্তব্যের মধ্যে এটাও বলেছিলেন, প্রশাসনে দক্ষতা, যোগ্যতা, সততা হবে অগ্রাধিকারের ভিত্তি। আমরা তার কথার সাথে বাস্তবতার মিল দেখার জন্য আরো কিছুদিন এদেশের জনগণ অপেক্ষা করতে চায়। সেই অপেক্ষার কথা জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের শহীদদের দোয়া করে তাদের আল্লাহ তাআলা জান্নাত দান করুন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিডিআরের মধ্যে যারা নিরপরাধ, নির্দোষ, তাদের বিচার শেষ করে দ্রুত তাদেরও মুক্তির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত নায়েবে আমির, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত পিলখানায় মর্মান্তিক হত্যাকাণ্ড শহীদ 57 সেনা কর্মকর্তার বিচারের দাবি ও রুহের মাগফিরাত কামনায় আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব আব্দুস সবুর ফকির, উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধেয় নেতা অবিভক্ত ঢাকা মহানগরী সংগ্রামী সাবেক আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেল নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি। উপস্থিত আছেন মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। পিলখানায় সেদিন যে ঘটনাটি ঘটেছিল অত্যন্ত মর্মান্তিক। একটি সরকার মাত্র 1 মাস আগে গঠিত হয়েছিল। এই ধরনের একটি প্রেক্ষাপটে সেই সরকার ঢাকার রাজধানীর ভিতরে এই ধরনের একটি ঘটনা ঘটল, সে নিশ্চুপ দেখলেন, তার কোনো প্রতিকার করলেন না। এবং সেই সময়ে যিনি সেনাপ্রধান ছিলেন মইনুল আহমেদকে আমি ধিক্কার জানাই, তার নিজের বাহিনীর সদস্যদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে, অথচ তিনি নিশ্চুপ থাকলেন। সেই সময়ে যদি কমান্ডোদের পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সমঝোতার নাম করে তারা এই অফিসারদেরকে হত্যা করার সুযোগ করে দিয়েছে। শুধু শহীদই করা হয় নাই, তাদের পরিবারের উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই ঘটনা আসলে একটা মানবতা বিরোধী অপরাধ। এটা কোনোভাবেই সভ্য সমাজে হতে পারে না। আমরা বিগত ফেসিবাদের কাছ থেকে বিচার পাইনি। গত 18 মাসে একটি কমিশন গঠন হয়েছে, কমিশন রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট জাতির সামনে উন্মোচন করা হোক। আমরা দেখতে পাচ্ছি আবারও এই বিষয় নিয়ে আরেকটা কমিশন করা হচ্ছে। কেন সেই কমিশন হবে? আমরা যে নির্দলীয় যে সরকার ছিল, সেই সরকার যে কমিশন গঠন করলো, সেই রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করুন এবং সেইটা ধরেই বিচার কার্যক্রম পরিচালনা করুন। এই বিচারটা আমরা আইসিটিতে করতে চেয়েছিলাম। জনগণের দাবি ছিল এই মানবতা বিরোধী অপরাধের এই বিচার হবে এই ট্রাইব্যুনালে, কিন্তু আমরা দেখতে পেলাম এই সরকার গঠন হওয়ার পরেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হলো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের এই সরকার যারা এখন দেশ পরিচালনা করছেন তাদের সেই ইস্তেহারের মধ্যে ছিল সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম এই গঠন হওয়ার পরই সচিবদেরকে বদলায় দেওয়া হচ্ছে, সচিবদেরকে চুক্তি বাতিল করা হচ্ছে এবং অফিসারদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে। এরকম করে দেশের ভিতরে যদি গ্রুপিং সৃষ্টি করা হয়, সৎ এবং যোগ্যদেরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে দেশ কিন্তু সঠিকভাবে পরিচালিত হবে না। মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে। তারা জুলাইকে সম্মান করছে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে শপথ নেওয়ার কথা ছিল, সেই শপথ তারা নেয়নি।
তারা এখন পর্যন্ত বাজার সিন্ডিকেট ভাঙে নাই। তারা বলছে যে ঈদের পরে বাজার সিন্ডিকেট ভাঙবে। আমরা ধিক্কার জানাই। রোজার ভিতরে মানুষকে কষ্ট দিবেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, আর ঈদের পরে যা সিন্ডিকেট ভাঙবেন এটা কখনোই বরদাস্ত করা যাবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অনতিবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমান এবং জুলাই সনদের সংস্কার করার জন্য শপথ গ্রহণ করে জুলাই শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে আগামী দিনে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং এই বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনায় নিরীহ নিরপরাধ অনেক বিডিআরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন এবং ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম শেষ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি নৃশংসভাবে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড বিচারের দাবি এবং শহীদদের স্মরণে দোয়া। এ পর্বে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, নবনির্বাচিত সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, যিনি উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, অবিভক্ত ঢাকা মহানগরের সম্মানিত সাবেক আমির, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমীদ্বীন জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার জনাব সভাপতি, মহানগরী জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির, উপস্থিত আছেন মহানগরী জামাতের নায়েবে আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি সহ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, এই হত্যাকাণ্ডকে যদি খালি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হয় তাহলে এটা একটা ভুল করা হবে। এখানে অনেকগুলি বিষয় কিন্তু সামনে এসে যায় যে এই হত্যাকাণ্ড কেন ঘটানো হলো। ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। আমাদের মহান মুক্তিযুদ্ধে কয়জন সেনা কর্মকর্তা নিহত হয়েছিল? 4-5 জন। তাও মেজর জেনারেল এই পর্যায়ের কোন সেনা কর্মকর্তা নিহত হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল এই পর্যায়ের কোন কর্মকর্তা নিহত হয় নাই। আর এই ঘটনায় খুব ঠান্ডা মাথায় 57 জন কর্মকর্তা, সেনা কর্মকর্তা এবং আরো 17 জন অন্য 74 জন মানুষকে নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হলো 2 দিন ব্যাপী। ডাল ভাতের নামে। এই ডাল ভাতের সাথে কি 74 জন জড়িত ছিল? ডাল ভাতের সাথে কি এই 57 জন সেনা কর্মকর্তা জড়িত ছিল? তাহলে এদেরকে
খুন করা হলো কেন, এবং যারা বাথরুমে অথবা বিভিন্ন জায়গায় লুকিয়ে জীবন বাঁচিয়েছেন, তাদেরকেও যদি পাওয়া যেত, তাদেরকেও হত্যা করা হতো। এই যে দুদিন ব্যাপী হত্যাকাণ্ড পরিচালনা করা হলো, স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগে, তখন কি দেশে কোনো সরকার ছিল না? তাহলে ওনারা কি করলেন? নিশ্চিত নিহতদের পরিবার, নিহত যারা হয়েছেন তাদের আর্তনাদ, সেই পরিবারগুলির আর্তনাদ আকাশে বাতাসে ভাসছিলেন। তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি মুসকি মুসকি হাসছিলেন। তখন ওনার কি দায়িত্ব ছিল? উনি কি করছেন? তখন যিনি সেনাপ্রধান ছিলেন মঈন আহমদ, ওনার কি দায়িত্ব ছিল? ওনার কি দায়িত্ব ছিল না? এই হত্যাকাণ্ডগুলি যখন 2 দিন ব্যাপী চললো, তো ওনার কাজ কি ছিল? এতে বোঝা যায় তদানীন্তন প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান এরা উভয়েই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ওনারা জড়িত না থাকলে তো একজন মানুষের জীবনের কি কোনো দাম নাই? ডাল ভাতের জন্য কেউ ডিপ্রাইভ হইতে পারে, তাই বলে কি তাকে হত্যা করতে হবে? আর ওনারা বসে বসে খালি মুস্কি হাসলেন, দেখলেন, আর সোনারগাঁ থেকে খাবার নিয়ে নিয়ে মজা করে খাইলেন। এগুলো সব জাতি জানে, সাংবাদিক বন্ধুরা আরো বেশি জানেন আমাদের চাইতে, যে ওই দিন কি হয়েছিল। তাহলে 2 দিন ব্যাপী হত্যাকাণ্ড সংঘটিত হলো, সরকারও কিছু করলেন না, সেনাবাহিনীর লোকদেরকে হত্যা করা হলো, সেনাপ্রধানও কোনো ভূমিকা রাখলেন না। তাহলে এটা বোঝা যায় যে এই পরিকল্পনা শুধু ডাইল ভাতের কারণে, এই হত্যাকাণ্ড শুধু ডাইল ভাতের জন্য হয় নাই। এই পরিকল্পনা নেওয়া হয়েছে একটা বড় মাস্টার প্ল্যান নিয়ে, আমাদের দেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করা, দেশের সীমানাকে অরক্ষিত করা, যাতে করে ওই সময় সরকারে যারা এসেছিলেন, যাদের সাহায্যে তারা এই দেশটাকে তাদের গরদ রাজ্য বানাতে পারে, এই দেশটাকে তাদের একটি অঙ্গরাজ্য বানাতে পারে, এই পরিকল্পনা নিয়ে তারা সে কাজটি করেছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজও সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করা হয় নাই। হয় নাই বলবো না, করা হয় নাই। ওই সময় থেকেই, ওই দিন থেকেই আমরা শুনতেছিলাম বেশ কিছু লোকের নাম, আজ পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। কাজেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত করে যে সকল বিডিআর সদস্যদেরকে জেলখানায় রাখা হয়েছে, এদের মধ্যে অনেকেই আছেন একদম নিরপরাধ। আমাদের সাথে আলাপে যারা মনে হয়েছে, অনেকের সাথেই আমাদের কথা হয়েছে, যেহেতু আমরাও দীর্ঘ সময় সেই সরকারের আমলে আমরা জেলে ছিলাম, কাজেই এদের অনেকের সাথেই দেখা হয়েছে, ঘটনা শোনার সুযোগ হয়েছে। এখানে কি হয়েছিল এটা অনেকটাই সবাই জানে। শুধুভাবে আনুষ্ঠানিকভাবে কোন সরকারের পক্ষ থেকে, সরকারেরই কাজ, এই সরকারের পক্ষ থেকে এটাকে প্রকাশ করা এবং কার্যকর ব্যবস্থা নেওয়া, এদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু সেটা ফেসিবাদের আমলেও হয় নাই। এরপরে 1.5 বছরে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তারাও এই কাজটি করেননি। তারা একটা তদন্ত করেছেন, কিন্তু আজ পর্যন্ত সেই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো জনগণের সামনে প্রকাশ করা হয় নাই। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এজন্য আমি আজকে এই ব্যাপারে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে যারা সরকারে আছেন, তাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই ঘটনার যদি প্রকৃত রহস্য উন্মোচন করতে হয়, তাহলে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তদানীন্তন সেনাপ্রধান মঈন আহমেদ সহ যাদের নাম এ পর্যন্ত আকাশে বাতাসে ঘুরছে, এই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনলেই ওই সময়কার আসল ঘটনা জানা যাবে। এবং আমরা এটাও জানি, ওই হত্যাকাণ্ডের সময় একজন কর্মকর্তা বিডিআরে ছিলেন। এরপরে উনি যে প্রমোশন নিয়ে
সরকারের একজন বড় কর্মকর্তা হয়ে গেলেন, এ নাম আপনারা সবাই সাংবাদিকরাও জানেন। তো এরকম ঘটনা যারা ওইখানকার সাক্ষী তারা তো এখনো অনেকে আছেন, তাতে সবাইকে এই তদন্তের আওতায় নিয়ে আসা উচিত, তিনি যেই হন না কেন, যত বড় মানুষই হন না কেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, তাদের মূল পরিকল্পনা ছিল দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে আমাদের দেশের সীমানাকে অরক্ষিত করে ফেলানো, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবেই কিন্তু জামাত ইসলামের তদানীন্তন আমির, সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, জামাতের সেক্রেটারি জেনারেলের সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের 11 জন শীর্ষ নেতাকে একইভাবে নৃশংসভাবে বিচারের নামে তামাশা করে প্রহসনের বিচার যে করা হয়েছে, জামাত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ রায়ের সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ একটি রায় দিয়েছেন। এই বিচার প্রক্রিয়াটাকেই অবৈধ বলে তারা ঘোষণা করেছেন এবং অনেক কথা বলেছেন, আপনারা জানেন। কাজেই নৃশংসভাবে প্রায় 11 জন নেতা কর্মীকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, তাদের পরিকল্পনা ছিল দেশের সীমানা অরক্ষিত করা, দেশকে করদ রাজ্য বানানো, দেশকে ইসলাম শূন্য করা। এ কারণে জামাত নেতৃবৃন্দকে তারা হত্যা করেছিল, কিন্তু তাদের সকল পরিকল্পনায় ভুল প্রমাণিত হয়েছে। মানুষ হত্যা করে কোনোদিন এজেন্ডা বাস্তবায়ন করা যায় না। যারা বাংলাদেশকে ইসলাম শূন্য বানাতে চেয়েছিলেন, যারা বাংলাদেশকে জামাত মুক্ত করতে চেয়েছিলেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন জামাত মুক্ত বাংলাদেশ হয় নাই। জামাত বাংলাদেশের এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে ইতিমধ্যেই গত নির্বাচনে আবির্ভূত হয়েছে, এবং গত নির্বাচনে কি হয়েছে তাও আপনারা জানেন, কিভাবে জামাতকে হারানো হয়েছে তাও আপনারা জানেন। গোটা দেশের মানুষ জানে, ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, পাশ করেছে আরেকজন। এটা আপনারা বিভিন্ন এলাকায় নিশ্চয়ই খোঁজ খবর রাখতেছেন, তারা কি বলতেছে আপনারা নিশ্চয়ই এগুলো জানেন আর কি। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, কোনো একটি আদর্শবাদী শক্তিকে কোনোদিন দমন নিপীড়ন চালিয়ে, হত্যাকাণ্ড চালিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে কোনোদিন আদর্শ ভিত্তিক কোনো দলকে দমন করা যায় না, নিশ্চিহ্ন করা যায় না। এজন্য আমি আজকের এই আলোচনা সভার এ পর্যায়ে আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখতে চাই যে শুধু পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে সঠিক বিচার হওয়া উচিত, এবং এই সঠিক বিচার করতে হলে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং তার দলের যে সমস্ত লোকের নাম এসেছে তারা, এবং সেনাপ্রধান মঈনুল আহমদকেও বিচারের আওতায় আনতে হবে। এর সাথে সাথে নৃশংসভাবে ইসলাম শূন্য করার জন্য যাদেরকে হত্যা করা হয়েছে, জামাত নেতৃবৃন্দ সহ অনেককেই, বিরোধী দলের অনেককে হত্যা করা হয়েছে, এদেরও এই হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, অনেকেই ক্ষমতায় যখন আসে তখন তারা মনে করে যে দেশটা তাদের জমিদারি, এবং আগে যারা ফেসিবাদী সরকারের সময় যারা ছিলেন তারা এই দেশটাকে জমিদারি মনে করেই চালানোর চেষ্টা করেছিলেন। এই জমিদারি মনে করে যে বা যারাই এই বাংলাদেশ শাসন করার পরিকল্পনা করবেন, আমি আশা করি, বিশ্বাস করি তারা ব্যর্থ হবেন ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের মানুষ কোনো জমিদারি প্রথাকে কোনো অবস্থাতেই বরদাস্ত করবে না। আমরা আগেও বলেছি, এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশকে উনি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করবেন। কিন্তু আমি আজকের কথাই যদি বলি, প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটা নিউজ হয়েছে নারায়ণগঞ্জের একজন প্রতিবন্ধী ব্যবসায়ীর কারখানায় চাঁদাবাজি করেছেন, নামটাম সহ বলে দিছে। কই এখন পর্যন্ত তো সরকার তার ব্যাপারে কোনো ব্যবস্থা তো নেয় নাই। এটা তো নেওয়া, যদি তাদের
এটা যদি তারা আন্তরিকই হন চাঁদাবাজি বন্ধ করবেন, তাহলে তো তাদের তো ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কই নেন না তো। এর মধ্যে অনেক চাঁদাবাজি হচ্ছে, অনেক হত্যাকাণ্ডও ঘটতেছে, কই কোন কারোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তো আমরা এখন পর্যন্ত কোথাও দেখি নাই। আমাদের একজন মন্ত্রী উনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে যদি টাকা পয়সা নেওয়া হয় তাহলে এটা চাঁদাবাজি হবে না। কি মজার কথা বলছে। ওনারা বাংলাদেশের মানুষকে কি মনে করে আমি জানি না, মানুষ কি কিছুই বোঝে না যে আপনি কি বলতেছেন, বাংলায় বলছেন তো, আমরা তো ইংরেজিতেও বলেন নাই। কাজেই এটা মানুষ সবই বোঝে যে আপনারা কি করবেন। কই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা সে অনুযায়ী তো তার মন্ত্রী থাকার কথা না, কিন্তু বল দবিয়ে আছে না, শুধু বরঞ্চ বীর দর্বে আছে। কাজেই এরকম ঘটনা এই কয়েকদিনের মধ্যেই অনেক ঘটে গেছে এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা বিরোধী দল কিন্তু সংসদে যাওয়ার সিদ্ধান্ত এই কারণে আমরা নিয়েছি, আমরা এই কারণেই শপথ নিয়েছি সরকারের ভালো কাজগুলিকে আমরা সমর্থন জানাবো। আর সরকারের যেই কাজই যে কাজই হোক না কেন, যদি দেশের জনগণ বিরোধী হয়, দেশ বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, মানবতা বিরোধী হয়, আমরা কিন্তু সংসদে এবং রাজপথে উভয় জায়গায় আমরা কিন্তু প্রতিবাদ জানাবো, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ এই দেশের জনগণকে সাথে নিয়ে। এটা আমাদের দায়িত্ব, জনগণ আমাদেরকে এ কারণেই ভোট দিয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই যে আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি, সবাই ভালোবাসি, প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষই আমরা এই দেশকে ভালোবাসি। আমরা এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা মজলুম মানবতার পক্ষে আমরা দাঁড়াতে চাই। আমরা সবসময় আমাদের স্লোগান আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাবো, আমাদের স্লোগান আমরা এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বানাবো। আমরা সেই বাংলাদেশ বানানোর ক্ষেত্রে অতীতেও আমরা দেখেছি সব জায়গায় দলীয়করণ করা হয়েছে, দলীয়করণ একটা বেদিতে পরিণত হয়েছিল আগে। আমরা নতুন সরকারকেও দেখছি সেই দলীয়করণ যেন ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আরো কয়েক গুণ বৃদ্ধি করে তারা সেই কাজটি শুরু করেছেন। আমরা সবাইকে বলবো যে আসেন আমরা এই দেশটাকে সত্যিকারের দেশের নাগরিক যারা তাদেরকে নিয়েই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। তার কারণ দলীয়করণ করে দলকানা হয়ে অতীতে কিন্তু কেউই ভালোভাবে দেশ চালাইতে পারেন নাই, ভালো করতেও পারেন নাই, এক পর্যায়ে তাদের সবাইকে বিদায় নিতে হয়েছে। এজন্য আমরা এই দলীয়করণের রাজনীতি, দলীয়করণের নীতি থেকেও বর্তমান সরকারকে আমরা সরে আসার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাবো। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, কাজে আসুন এই দেশ আমার, আপনার, আমাদের সবার, আমরা সবাই মিলেই এই দেশকে আগামী দিনে একটি সুন্দর, ন্যায়, ইনসাফপূর্ণ, আধুনিক, মানবিক বাংলাদেশ হিসাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঢাকা মহানগরী জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।